নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। 7টার ভিডিওটা লাইভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখছি বিধি বাম হয়ে আছে তো আছি। ফলে আমি আর কোনো রকম অপচেষ্টার মধ্যে না গিয়ে সেই একই বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড করছি। যদি সম্ভব হয় আমি রাত্রি 8টার সময় এটা আপনাদের দেখার জন্য আপলোড ঠিক করে দেবো। আমি বলছিলাম যে আমরা যখন সাংবাদিকতা করি, বিশেষ করে বুদ্ধবাবুর জমানায়, তখন সিপিএম নেতারা আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করতেন। সেটা হলো, আপনারা বলতে চাইছেন বুদ্ধদেব ভট্টাচার্য ভালো কিন্তু সিপিআইএম খারাপ। এইরকম একটা আজগুবি তত্ত্ব আপনারা বাজারে চালাচ্ছেন কেন? আমরা তখনও এই তত্ত্বের সঙ্গে একমত হইনি, আজও হচ্ছি না। তবে আজকে বিষয়টা বিশেষভাবে অপ্রাসঙ্গিক। তবু আমার এই কথাটা মনে এলো, প্রধানত ডোনাল্ড ট্রাম্প যেভাবে দেখবেন ভারতবর্ষের প্রসঙ্গ এলেই নরেন্দ্র মোদী আর ভারতবর্ষের মধ্যে প্রকারভেদ করার চেষ্টা করেন, সেটা দেখে। অর্থাৎ ট্রাম্প বোঝাতে চান যে নরেন্দ্র মোদী খুব ভালো, তার বিশেষ বন্ধু, হি ইজ এ গ্রেট গাই, গ্রেট লিডার। তিনি আমি যে ভারত সম্পর্কে, তাদের এই সিদ্ধান্ত সম্পর্কে খুব ক্ষুব্ধ, সে সম্পর্কে তিনি সম্যক ওয়াকিবহাল। এবং প্রধানত আমাকে তুষ্ট করতে, আমেরিকাকে নয়। ভারত রাশিয়ার উপর যে তেল আমদানির বিষয়ে যে নির্ভরতা, সেটা নাকি অনেকখানি কমিয়ে এনেছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প ভারত প্রসঙ্গে এইসব মন্তব্য করেছেন কোনো সাংবাদিকের জবাবে কিন্তু নয়। তার সঙ্গে ওই একই বিমানে ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে আসছিলেন একজন রিপাবলিকান সদস্য, যিনি এই সাংবাদিকের সঙ্গে তার আলাপচারিতার মাঝখানে ফুট কেটে ট্রাম্পের শুল্ক নীতির ভূয়সী প্রশংসা করে ভারতবর্ষের উদাহরণ দেন। বলে এই শুল্ক যদি আমরা ভারতবর্ষের উপর না চাপাতাম, তাহলে কি ভারতবর্ষ রাশিয়ার তেলের উপর তাদের নির্ভরতা কমাতো? সঙ্গে সঙ্গে একেবারে একটা ফুলটস বল পেলে একজন ব্যাটসম্যানের চোখ যেরকম জলজল করে ওঠে, ডোনাল্ড ট্রাম্পের প্রায় সেই রকম একটা আনন্দ হয়ে তিনি তখন এই কথাগুলো বলতে শুরু করে দিলেন। এবং তারপরে বললেন যে দে শুড কন্টিনিউ টু স্যাটিসফাই মি, নট আমেরিকা, নট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমাকে কি সন্তুষ্ট রাখাটাই ভারতবর্ষের স্বার্থের পক্ষে খুব জরুরি। এবং সেটা যদি তারা না করে এবং আমাদের যে সঙ্গত উদ্বেগ তাকে কোনো রকম মর্যাদা না দিয়ে রাশিয়া থেকে তেল কিনতেই থাকে, তাহলে কিন্তু আমরা আবার নতুন করে 50% উপরেও শুল্ক বসাতে পিছপা হব না। শুধু হুমকি আর হুমকি। অনেকটা খুব ক্ষুদ্র সংস্করণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মতোই, যাকে পাচ্ছেন তাকে হুমকি দিচ্ছেন। আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট, অতএব তিনি তো আর অন্য কোনো ছোটোখাটো বিষয় নিয়ে হুমকি দেবেন না। কিন্তু ভারতবর্ষকে কি বলেছেন সেটা যদি চিমটি হয়, তাহলে অনেক বেশি গুরুতর হুমকি তিনি দিয়েছেন কলম্বিয়াকে। একই রকমভাবে বলেছেন আবার নাকি গ্রিনল্যান্ড আমেরিকা দখল করবেই করবে, কেননা আমেরিকার বৃহত্তর নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড নিজেদের কবজায় রাখা জরুরি। এখন মেগালোম্যানিয়াক বললে একে কিছু বলা হয় না। একজন আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকায় যত প্রেসিডেন্ট এসছেন তাদের সবাই খুব দারুণ কাজকর্ম করে গিয়েছেন তা নয়। অনেকের সম্পর্কেই অনেক রকম অভিযোগ উঠেছে, কিন্তু এই ধরনের প্রগল্ভতা এবং কথায় কথায় যাকে পারবেন তাকে হুমকি দেওয়া, এই রকম চটুল কাজ কোনো আমেরিকান প্রেসিডেন্ট গত 100 বছরে করেছেন বলে আমরা কেউ মনে করতে পারি না। সুতরাং এই একজন বিপুল ভোটে নির্বাচিত ভাঁড় কি করে প্রেসিডেন্ট হয়ে গেলেন তা নিয়ে যখন বিশ্ব হাঁ করে তাকিয়ে আছে, তখন ডোনাল্ড ট্রাম্প
যা মুখে আসে তাই বলে সবাইকে শাসন করছেন। এখন প্রশ্ন হলো, কলম্বিয়া কি করেছে? কলম্বিয়া অবশ্যই লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে রূঢ়ভাবে মার্কিন হস্তক্ষেপের সমালোচনা করেছে এবং তাদের প্রধানমন্ত্রী কোনো ঢাক না গুড়গুড় না করেই বলেছেন এটা আমেরিকার পেট্রো সাম্রাজ্যবাদের একটা জ্বলন্ত উদাহরণ। কিন্তু এছাড়াও তিনি যেসব বলেছেন সেগুলো সম্পূর্ণভাবে আনকল ফর এবং কোনো সভ্য প্রেসিডেন্টের কাছ থেকে প্রত্যাশিতই নয়। তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোর নাম করে বলেছেন হি ইজ এ সিক ম্যান। কেন না, সে নাকি কোকেনের একটা সাম্রাজ্য চালায়, যার একমাত্র উদ্দেশ্য হলো আমেরিকায় এসে কোকেন বন্টন করা। এবং তিনি স্মরণ করিয়ে দেন যে কলম্বিয়া যদি মনে করে যে আমরা ভেনেজুয়েলায় যেটা করেছি সেটা কলম্বিয়ায় করতে পারবো না, তাহলে তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। আর কিউবা সম্পর্কে এক চরম তাচ্ছিল্যের ভঙ্গিতে বলেছেন কিউবায় ইনভেস্ট করার মতো কিছু নেই, ওটাতে এমনি পড়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আর এনেছেন গ্রিনল্যান্ড। সুতরাং কলম্বিয়া, কিউবা, গ্রিনল্যান্ডের পাশে ভারতবর্ষ সম্পর্কে তার এই একটু হালকা হুঁশিয়ারিকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। হঠাৎ করে ধরাকে সরা জ্ঞান করছেন ডোনাল্ড ট্রাম্প কেন? মাদুরো এবং তার স্ত্রীকে ভোর রাতে তস্করের মতো, সশস্ত্র তস্করের মতো অপহরণ করে নিউ ইয়র্কে নিজেদের শ্যাম ট্রায়ালের সামনে ফেলবেন বলে? দেখুন, ঠিক একই ভবিতব্য হয়েছিল অনেক আগে। ড্যানিয়েল, ওর নাম নর্তেগার, তাকে 40 বছর আমেরিকার কোর্ট কারাগারে পুড়ে রেখেছিল। সেই আমেরিকার কারাগারেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নিউ ইয়র্কারের একজন সিনিয়র সাংবাদিককে তিনি একটি জেলে বসেই সাক্ষাৎকার দেন এবং তাতে বলেন যে আমার জীবনের মস্ত বড় ভুল হলো আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে চাওয়া। এখন মাদুরো কেন এই পূর্ব দৃষ্টান্ত দেখে ঘাবড়ে গেলেন না? কেন তিনি আমেরিকা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে ঘিরে সামরিক বন্দোবস্ত করছে দেখেও তিনি ট্রাম্পকে প্রকাশ্য জনসভায় বিদ্রূপ করে গেছেন, পরিণতির কথা চিন্তা করেননি, সেটা আমি বলতে পারবো না। কিন্তু একবার আমেরিকার কবজায় গেলে তার পরিণতি যে তার পূর্বসূরির চাইতে খুব একটা বেশি হবে, ভালো হবে, একথা মনে করার কোনো কারণ নেই। যদি না, অবশ্য আজকের পৃথিবীতে সেই রকম কোনো সম্ভাবনা আশা করাই খুব কঠিন। যদি সত্যিকার অর্থে আমেরিকার এই দাদাগিরি সম্পর্কে বাকি বিশ্ব জোটবদ্ধ হয়ে কথা বলতে পারত, তাহলে ট্রাম্পের বুক নিয়েও দেখতেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে। এবং ট্রাম্প সেটা পরখ করে দেখেছেন ইউরোপিয়ান দেশগুলোর যে ইউরোপিয়ান ইউনিয়ন নামক একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্ম আছে, সেটা নপুংসকে ভর্তি। আর বাকি বিশ্বের নেতারা, তারা আগে কেবা প্রাণ করিবেক দান, এই নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে চলেছেন। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকার কয়েকটি দেশ অবশ্য এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর পশ্চিম এশিয়ার এই সো কল্ড আরব কিংডমসগুলোর কথা আমি নাই বললাম। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় এইভাবে প্রেসিডেন্টকে ডিস্টেবিলাইজ করে একটা রেজিম চেঞ্জ করার চেষ্টা করলেন, সেটা কি তার অভীষ্ট সিদ্ধ হবে? ঠিক যেমন যে উদ্দেশ্যে তিনি গেছেন, অর্থাৎ ভেনেজুয়েলার ওই বিশাল তৈল ভাণ্ডারকে
এবার নিজেদের কবজায় আনা, সেটাও কি এতটাই সহজ কাজ? এ নিয়ে আমেরিকান মিডিয়ায়, ইউরোপের মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে এবং অনেক দোষ থাকা সত্ত্বেও সে দেশে মিডিয়া যেহেতু এখনও অনেকখানি নিরপেক্ষ এবং অবাধ, অতএব এদের মধ্যে কেউ কেউ ট্রাম্পের এই চেষ্টাকে একেবারে দিবাস্বপ্ন ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারছেন না। প্রথমে ট্রাম্পের ভেনিজুয়েলার অভ্যন্তরে তিনি কি করবেন সেটা এখনও পরিষ্কার নয়। ট্রাম্প এবং তার সুরিসাক্ষী মাতাল রুবিও, যিনি একজন কিউবান এক্সাইল ফ্লোরিডায় থাকা দম্পতির পুত্র এবং সেই কারণে জন্মসূত্রেই কমিউনিস্ট বিরোধী, প্রধানত লাতিন আমেরিকা সংক্রান্ত আমেরিকার এই যে নীতি, সেই নীতির আসল রূপকার রুবিওর, এবং যেহেতু তিনি প্রেসিডেন্টের সমর্থন পাচ্ছেন, অতএব তার পক্ষে তার এই যে কমিউনিস্ট সম্পর্কে বা বামপন্থা সম্পর্কে, বামপন্থীদের সম্পর্কে জাতক ক্রোধ একবার ক্ষমতায় এসে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন ট্রাম্পের কাঁধে বন্দুক রেখে। কিন্তু কথা হলো, ট্রাম্প যেটা বলেছেন, পাবলিকলি দাবি করেছেন যে সে দেশের মহিলা ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ, তিনি নাকি আমেরিকার সব শর্তে রাজি এবং আমেরিকা যা বলবে তিনি সেটাই করতে প্রস্তুত আছেন। আর ঠিক তার অব্যবহিত পরে ভেনিজুয়েলার জাতীয় টেলিভিশনে এসে ওই ভাইস প্রেসিডেন্টই বলেছেন যে অবিলম্বে মাদুরোকে ফেরত দেওয়া হোক এবং যেভাবে আমেরিকা এই কাজ করল তিনি তার সোচ্চার বিরোধী। একথা ঠিক যে ইরাকের মতো এখনো পর্যন্ত আমেরিকা কোনো ভেনিজুয়েলাতে সামরিক অভ্যুত্থান ঘটায়নি বা নিজেদের আর্মি পাঠিয়ে সেখানে তাদেরকে পোস্টিংও করেনি। যেটা তারা ইরাকে করেছিল তাদের ফল ভুগেছে, আফগানিস্তানে করেছিল তার ফল কি বিস্ময় হয়েছে আপনারা সকলেই জানেন। ভেনিজুয়েলায় মনে হচ্ছিল যে ট্রাম্প এই মাদুরোর যারা দীর্ঘদিনের সহযোগী তাদের উপর নির্ভর করেই আমেরিকার যে এজেন্ডা, সেই এজেন্ডাটাকে কার্যকর করে দেবেন। কিন্তু ভাইস প্রেসিডেন্ট প্রকৃত অর্থে তার অবস্থানটা কি সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। ট্রাম্প এবং তার প্রশাসনের লোকজন যদিও বলছে এটা এক ধরনের প্রোফর্মা অপোজিশন, যেটা না করলে সে দেশে তিনি থাকতে পারবেন না, কিন্তু তার এই বিরোধিতাকে আমেরিকা আপাতত গুরুত্ব দিচ্ছে না, দেওয়ার কোনো প্রশ্ন নেই। তার মানে ট্রাম্প এবং তার প্রশাসন যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট আসলে নিজের দেশের মানুষের সঙ্গে তঞ্চকতা করছেন। সেটা কতটা সত্য ভেনিজুয়েলার সম্পর্কে যারা অবহিত তারা কিন্তু মানতে চাইছেন না অত সহজে। আমার কথা হলো যে প্রো আমেরিকানিজম যদি সত্যিই ভেনেজুয়েলার মানুষ প্রত্যাখ্যান করে, তাহলে তিনি কিভাবে আমেরিকার কথায় উঠবেন এবং বসবেন? নিজের ভালো তো পাগলেও বোঝে, আর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট বুঝবেন না। আর ইন এনি কেস তাকে 90 দিনের মধ্যে নতুন করে ভোট করতে হবে। আর এবার 2024-এ যেমন মানুষের ভোটকে অবলীলায় প্রত্যাখ্যান করে মাদুরো তার স্বৈরাচারী শাসন বলবৎ রেখেছিলেন, সেটা তো হওয়ার নয়। আবার যারা আসবেন ক্ষমতায় বা ভোটে জিতবেন তারাই যে ক্ষমতায় আসবেন এমন কোনো কথা নেই। এই যে নোবেল বিজয়িনী, যিনি আর্গুয়েবলি ভেনেজুয়েলার সবচেয়ে পপুলার মহিলা নেত্রী, তিনি নিশ্চয়ই আশা করেছিলেন যে মাদুরো দেশান্তরী হওয়ার পরে তিনি দেশের পরবর্তী প্রেসিডেন্ট হবেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে ঘুরে বালি ঢেলে দিয়েছেন।
তিনি বলেছেন ভদ্রমহিলা খুব ভালো, কিন্তু দেশের মানুষের বিশ্বাস বা সমর্থন এখনও তিনি অর্জন করে উঠতে পারেননি। এটাও হচ্ছে ইজ এ কনভিনিয়েন্ট এক্সকিউজ ফর নট অ্যাকনলেজিং দ্য ডেমোক্রেটিক রিটার্ন অফ দ্য ডেমোক্রেটিক প্রসেস ইন ভেনেজুয়েলা। একজন আমেরিকান প্রেসিডেন্ট প্রকাশ্যে এইভাবে ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকারের ফলকে আগে থেকেই অস্বীকার করে ব্যাপারটাকে বানচাল করে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে ট্রাম্প কি করবেন? এতদিনে গোটা পৃথিবী জেনে গেছে যে ট্রাম্প একজন পেট্রো সাম্রাজ্যবাদী, অর্থাৎ যেখানেই যে দেশেই তেল থাকবে শকুনের মতো ট্রাম্পের নজরও থাকবে তার দিকে। একটা সময় ছিল যখন আমেরিকা তার যে প্রয়োজনীয় তেল আমদানি তার অর্ধেকটাই করত ভেনেজুয়েলা থেকে। ভেনেজুয়েলাই একমাত্র দেশ নন আরব কান্ট্রি যারা এই ওপেক এর প্রতিষ্ঠাতা সদস্য। ভেনেজুয়েলাই আর্গুয়েবলি পৃথিবীর একমাত্র দেশ যেখানে 100 বিলিয়ন ব্যারেলের বেশি তৈল সম্পদ মজুদ আছে। কিন্তু ট্রাম্প যেমনটি বলেছেন যে এরপর থেকে আমেরিকান জায়ান্টরা সব এক এক করে যাবেন, চেক কাটবেন, আর আবার নতুন করে আমেরিকার তত্ত্বাবধানে ভেনেজুয়েলার তৈলক্ষেত্র মৃত সঞ্জীবনী সুধা পাবে। এটাকে নিছকই মূর্খের প্রলাপ ছাড়া আর কিচ্ছু অন্য লোকে বলছেন না। প্রথমত ভেনেজুয়েলা গত 25 বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির কারণে একটা মেজর সাপ্লায়ার অফ অয়েল থেকে এখন একটা মাইনর সাপ্লায়ারে পর্যবসিত হয়েছে অনেক দিন হলো। কিছুদিন আগে পর্যন্ত দিনে 10 লক্ষ ব্যারেল উৎপন্ন হতো এই ভেনেজুয়েলায়। ইমিডিয়েটলি সেটা এই সাম্প্রতিক অতীতে তার পরিমাণটাও কমে এসেছে মাত্র 7 লক্ষে। তদুপরি এখন বিশ্ব আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম পার ব্যারেল $60 নিচে চলে এসেছে। অচিরেই সেটা $50 নিচে চলে যাবে এবং কতদিন পর্যন্ত সেখানেই স্থায়ী থাকবে তা নিয়ে অয়েল জায়ান্টরা অল ওভার দ্য ওয়ার্ল্ড আর এক্সট্রিমলি কনসার্নড। সেই পরিস্থিতিতে ট্রাম্প বললেন বলেই একসে এক আমেরিকান ন্যাশনাল কর্পোরেশন তারা দৌড়ে ভেনেজুয়েলায় ঢুকে যাবে, এ কথা মনে করার কোনো কারণ নেই। আজকেই ফিনান্সিয়াল টাইমসে দেখছিলাম তারা আমেরিকান অয়েল জায়ান্টদের কয়েকজনের সঙ্গে কথা বলে লিখেছেন যে অত সহজে তারা ভেনেজুয়েলায় ঢোকার কথা বিবেচনাই করছেন না। তার একমাত্র কারণ হিসেবে তারা যেটাকে দেখিয়েছেন সেটা হলো বৃহৎ পুঁজি বিনিয়োগের আগে যে কোনো কর্পোরেশন প্রথমে যেটা দেখবে তা হলো সে দেশে রাজনৈতিক স্থিতাবস্থা আছে কিনা এবং পরবর্তী 10 বছরে সেই পরিস্থিতি কি দাঁড়াতে পারে এবং তার ফলে তাদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে কিনা এ সম্পর্কে বিস্তারিত ডিউ ডিলিজেন্স না করে কোনো ব্যক্তির কথায় কোনো বৃহৎ পুঁজি বিদেশে মাথা ঘামাতে যাবে না। একথা ঠিক যে বেশ কয়েকটি আমেরিকান কোম্পানি হুগো চাভেজের আমল পর্যন্ত এই ভেনেজুয়েলাতেই তেলের একটা ব্যবসার একটা বড় চাঙ্ক তারা কন্ট্রোল করত। গোড়ার দিকে 100 বছর আগে অত্যন্ত নমিনাল একটা প্রাইসে তারা এই তেল ভেনেজুয়েলা থেকে নিয়ে অন্যত্র সরবরাহ করত। কিন্তু 60-এর দশক থেকে ভেনেজুয়েলা বুঝতে পারে
যে তারা এক্সপ্লয়েটেড হচ্ছে তো হচ্ছেই, অতএব তারা বলে তেলের থেকে যা মুনাফা তার 50-50% এইভাবে বাঁটোয়ারা করতে হবে, অর্থাৎ স্বল্প দিনের কমিশন প্রথা আর চলবে না। তারপর চাভেজের ঠিক আগে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি আংশিকভাবে যতগুলো ওখানে প্রাইভেট কর্পোরেশনস ছিল, যাদের মধ্যে একটা বড় অংশ আমেরিকান, তাদের জাতীয়করণ করে দেন, ন্যাশনালাইজেশন। আর চাভেজ এসে যে কটা বাকি ছিল তাদেরকেও একই তালিকাভুক্ত করেন, অর্থাৎ তৈলক্ষেত্র থেকে মার্কিন কোম্পানিগুলো বিদায় নিতে বাধ্য হয়। এখন এতদিন পরে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমরা আমাদের হকের টাকা পুনরুদ্ধার করব এবং ওই জায়গাগুলো আমাদের নিজেদের দখলে আনব, যাতে বড় বড় কোম্পানিগুলো ওখানে গিয়ে বিলিয়নস অফ ডলার্স খরচা করতে পারে, তাতে তাদেরও লাভ, আমেরিকারও লাভ। কিন্তু একেবারে প্রাথমিক হিসেব কষে ফাইন্যান্সিয়াল টাইমস, নিউ ইয়র্ক টাইমস এর মতো প্রতিষ্ঠিত মিডিয়া বলছে যে ভেনেজুয়েলাকে যদি একেবারে ন্যূনতমভাবে তার পরিকাঠামো ইমপ্রুভ করে তৈল শোধনাগারগুলোতে সামান্যতম সংস্কারও করা যায়, তার জন্যও খরচ $100 বিলিয়ন বেশি। 2024 সালে বা 25 সালে গোটা পৃথিবী জুড়ে আমেরিকান কোম্পানিগুলো তেলে যত টাকা বিনিয়োগ করেছে, এই $100 বিলিয়ন তার দ্বিগুণেরও বেশি। সুতরাং অন্ধের হস্তি দর্শনের মতো যদি ট্রাম্প বলেন, তার কথায় সবাই ভেনেজুয়েলার প্লেন ধরার জন্য, ক্যারাকাসের প্লেন ধরার জন্য শেভরন থেকে শুরু করে একশে এক আমেরিকান অয়েল জায়ান্ট লাইন দেবে, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। তার চেয়েও বড় কথা, একটা সময় ছিল যখন মনরো নামক একজন হকিশ আমেরিকানের একটা ডক্ট্রিনের উপর নির্ভর করে আমেরিকা দাবি করেছিল যে তাদের এই ল্যাটিন আমেরিকান হেমিস্ফিয়ারে তাদের নিয়ন্ত্রণ থাকবে নিরঙ্কুশ, এবং সেখানে অন্য কোনো দেশের, ইউরোপিয়ান দেশ হোক বা আজকে যেমন চায়না, তাদের অনুপ্রবেশ বা শক্তি বৃদ্ধি বা এমন কোনো কাজ যেটা আমেরিকার ইন্টারেস্টের পক্ষে ক্ষতিকারক, আমেরিকা কিছুতেই করতে দেবে না। কার্যত তামাদি হয়ে যাওয়া একটা তত্ত্ব, যার কথা মানুষ ভুলতে বসেছিল, ডোনাল্ড ট্রাম্প সেটাকে নিজের নামকরণ করে এখন বলছেন আমরা আবার নতুন করে ডনরো ডক্ট্রিন চালু করেছি। সে সময় মনরো ডক্ট্রিন করার প্রেক্ষাপট ছিল শীতল যুদ্ধ, তারও আগে বিশ্বযুদ্ধ, আর আজকে যখন রাশিয়ার সবচেয়ে ধিকৃত স্বৈরাচারী শাসক পুতিনের নাম শুনলেই মার্কিন প্রেসিডেন্টের জিভে লালা ঝরে, তখন তিনি আবার নতুন করে মনরো ডক্ট্রিনকে কালাধার থেকে তুলে এনে লাতিন আমেরিকায় প্রয়োগ করতে চাইতে পারেন, কিন্তু তার চাওয়ার উপরে সবটুকু নির্ভর করে না। আর সবচেয়ে বড় কথা, এখনো পর্যন্ত ভেনেজুয়েলার আর্মি, তাদের অসংখ্য মিলিশিয়া এবং প্রকৃত অর্থে ড্রাগ কার্টেল যারা চালায়, তারা কিন্তু এখনও তাদের অস্তিত্ব জানান দেয়নি। আমেরিকা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে যদি ইরাকের মতো কিংবা আফগানিস্তানের মতো ভেনেজুয়েলাতেও সৈন্য পাঠানোর কথা ভাবে, তাহলে সামনে কঠিন দিন তাদের জন্য অপেক্ষা করছে। ভেনেজুয়েলান আর্মি ইজ নট এ পুশ ওভার, নট সাদ্দাম হুসেনস আর্মি, নট এ ragtag Taliban force.
ভেরি ভেরি ওয়েল অর্গানাইজড, আইডিওলজিক্যালি মোটিভেটেড একটা আর্মি। এর উপরে আছে বেশ কয়েকটি মিলিশিয়া, যারা ওই ল্যাটিন আমেরিকার বাকি সংগঠনগুলির সঙ্গে একসঙ্গে অনায়াসে একটা দীর্ঘকালীন প্রতিরোধ অভিযান চালিয়ে যেতে পারে। সেদিকেই পরিস্থিতি যাচ্ছে কিনা সে কথা ভেবে আমেরিকার ভিতরেই জনমানস উত্তাল হতে শুরু করেছে। লাতিন আমেরিকা, ভেনেজুয়েলায় আগ্রাসন আমেরিকার আমজনতা পছন্দ করছেন না, তার প্রথম স্পষ্ট ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পেয়েছি। তারপরেও ডোনাল্ড ট্রাম্প দেখে শিখবেন না, ঠেকে শিখবেন না, তাহলে করণীয় কি? ডোনাল্ড ট্রাম্পের শিক্ষণীয় কোনো ঘটনা আগামী নভেম্বর মাসের আগে আমেরিকায় ঘটবে না। নভেম্বরেই এই কংগ্রেস এবং সেনেটের যে মিড টার্ম ইলেকশন, সেটা বিভিন্ন স্টেটে হবে। সেই নির্বাচনে যদি রিপাবলিকানদের মুখ থুবড়ে পড়েন, একমাত্র তাহলেই বাকি সময়টুকু প্রেসিডেন্ট পদে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পের সম্বিত ফিরলেও ফিরতে পারে। নতুবা এইভাবেই তিনি কখনো কখনো তার নেবারের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে মধ্যরাতে বিছানা থেকে তুলে আনবেন, তারপর বাকিদের হুমকি দেবেন, ভারতকে বলবেন রাশিয়া থেকে তেল আনা কমাও, নইলে আরও ট্যারিফ চাপাবো। উন্মাদের সঙ্গে তো তর্ক করে লাভ নেই। আর সামরিক শক্তিতে আমেরিকার সঙ্গে পাঙ্গা নেওয়ার ভুল এই পৃথিবীতে কেউ করবে না। অতএব সামনে অ্যাপোক্যালিপস। আবার ফিরে আসবো। ভালো থাকবেন। নমস্কার।